নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমি আবার তোমাদের সামনে কিছু শর্ট কোশ্চেন নিয়ে আসছি এবং তোমাদের সামনে শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমাদের এখন যে পার্টগুলো চলছে সেটা নদ নদী। দেখো এখানে আমাদের প্রথম প্রশ্ন যখন যেটা আছে, দেখো যে ট্রান্স বাউন্ডারি রিভার বলা হয় কোন কোন নদীকে? সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, শতদ্রুকে। তাহলে এখানটায় ট্রান্স বাউন্ডারি রিভার বলা হয় সিন্ধুকে। সিন্ধু নদীর তীরে কিন্তু অবস্থিত হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতা। সিন্ধু নদী হলো কিন্তু পাকিস্তানের বেশিরভাগ অংশ জুড়ে সিন্ধুর 5টা উপনদী। সবগুলো তোমরা প্রশ্ন জেনে রাখবে। এইবার এখানে দেখো, শতদ্রু কোন গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করেছে? দারুণ প্রশ্ন একটা, যে শতদ্রু কোন গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করেছে? এটা মনে রাখবে, এটা হলো শিবকিলা। গিরিপথ দিয়ে শতদ্রু নদী ভারতে প্রবেশ করেছে। ওকে, নেক্সট দেখো এখানটা আছে। আচ্ছা, তোমাদের এর আগে আমি একটু প্রশ্ন একটা এখানে দেখো, যে শতদ্রু নদী কোন গিরিপথে ভারতে প্রবেশ করেছে? শিবকিলা। এখানে তোমাদেরকে কয়েকটা একটা তথ্য দিই আমি। এই শতদ্রু নদীর যে উৎস, শতদ্রু নদী, এই শতদ্রু নদী, এর আগে আমরা জেনেছি শতদ্রু নদী তিব্বতের উত্তরে রাক্ষস হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। তিব্বতের উত্তরে রাক্ষস হ্রদ থেকে কিন্তু শতদ্রু নদীর উৎপত্তি। আর সেখানটায় এই লুধিয়ানা, তোমরা একটা লুধিয়ানা একটা জায়গা তোমরা পাবে। সেই লুধিয়ানা কিন্তু এই শহরের এই 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 নদীর তীরে কিন্তু লুধিয়ানা শহর কিন্তু এইখানটায়। হ্যাঁ, মনে রাখবে। আর শতদ্রু কিন্তু পরে গিয়ে চন্দ্রভাগা নদীতে গিয়ে পড়েছে। এই একটা প্রশ্ন তোমরা দেখবে। আচ্ছা, এবার দেখো, পঞ্চনদের মধ্যে একমাত্র কোন নদ ভারতের মধ্যে সীমাবদ্ধ? পঞ্চনদের মধ্যে একমাত্র কোন নদ ভারতের মধ্যেই সীমাবদ্ধ? এই অন্য অন্য আর কোথাও যায়নি। পঞ্চনদ কাকে বলে? সিন্ধুর 5টা যে উপনদী আছে, সিন্ধুর 5টা উপনদীকে পঞ্চনদ বলে। সেটা কোনটা কোনটা তোমরা জানো? শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, এই কয়েকটা। এর মধ্যে কোনটা ভারতের মধ্যে সীমাবদ্ধ? এটা অন্য আর কোথাও যায়নি, সেটা হলো বিপাশা। বিপাশার তীরে কুলু, মানালি কিন্তু বিপাশা নদীর তীরে অবস্থিত। বিখ্যাত 2টা পর্যটন কেন্দ্র, কুলু আর মানালি। তাই 5টা নদের মধ্যে কোন নদটা ভারতের মধ্যে সীমাবদ্ধ? সেটা হলো বিয়াস নদী। তোমরা বিখ্যাত রোটাং পাস নাম শুনেছ? এই রোটাং পাসের কাছে বিপাশা কুণ্ডু বলে একটা জায়গা আছে, যেটা হলো পীর পাঞ্জালের একদম দক্ষিণ প্রান্তে। হ্যাঁ, রোটাং পাসের কাছে বিপাশা কুণ্ডু বলে একটা জায়গা আছে। বিপাশা কুণ্ডু পীর পাঞ্জালের দক্ষিণে, সেখান থেকে কিন্তু উৎপন্ন হয়েছে এই বিপাশা নদী। ওকে, আর গিয়ে পড়েছে কিন্তু শতদ্রু নদী দিকে বিপাশা গিয়ে পড়েছে, হ্রদগুলোর মধ্যে গিয়ে পড়েছে। এবার দেখো, দেরাদুন কোন নদীর পাশে অবস্থিত? দেরাদুন বিখ্যাত, যদি বলে ভারতের সবথেকে বড় দুন কোনটা? দেরাদুন। দুন কি মানে? পর্বতের যে নিচুর যে উপত্যকা, সেই উপত্যকাগুলোকে দুন বলে। সব থেকে বড় দুনের নাম দেরাদুন, যেটা কার রাজধানী? উত্তরাখণ্ডের রাজধানী। দেরাদুনের মধ্যে কিন্তু অবস্থিত অরণ্য গবেষণা কেন্দ্র ভারতের, দেরাদুন। এরকম অনেক প্রশ্ন তোমরা কিন্তু জানবে। এই দেরাদুন কোন নদীর তীরে পাশে অবস্থিত? সেটা হলো গঙ্গা নদীর পাশে। ওকে, এবার এখানে তোমাদেরকে আমি বলে দিই, আমি কতগুলো জায়গার নাম বলছি, তোমরা মনে রাখবে। ঋষিকেশ, পারলে তোমরা খাতায় লিখে রাখো। ঋষিকেশ, হরিদ্বার, এলাহাবাদ, কানপুর, বারাণসী, পাটনা, কলকাতা। আবারও আমি রিপিট করছি, ঋষিকেশ, হরিদ্বার, এলাহাবাদ, কানপুর, বারাণসী, পাটনা, কলকাতা। এরা সব গঙ্গা নদীর তীরে অবস্থিত। সবাই সবাই কোন নদীর তীরে? গঙ্গা নদীর তীরে অবস্থিত, মনে রেখো। আচ্ছা, এইখানটা দেখো আমি লিখে দিয়েছি, ঋষিকেশ, হরিদ্বার, এলাহাবাদ, কানপুর, বারাণসী, পাটনা, কলকাতা কোন নদীর তীরে? তাহলে অবশ্যই এটা কোন নদী? গঙ্গা নদীর তীরে অবস্থিত। একবারে প্রশ্ন হয়ে গেল। এইবার দেখো এখানটা কি আছে। দিল্লি, আগ্রা, মথুরা, তাজমহল, এর সব তাজমহল একটা স্মৃতিসৌধ, এরা কোন নদীর তীরে অবস্থিত? দিল্লি, আগ্রা, যমুনা, সব এরা সবাই কি বলতো? তাজমহল, এরা সব হলো যমুনা নদীর তীরে অবস্থিত। যমুনা কিন্তু গঙ্গার ডান তীরের উপনদী। যমুনা আর কি শোন, এর কিছুক্ষণ আগে আর অন্য একটা সেটে কিন্তু তোমরা পাবে। এই যমুনা হলো গঙ্গার ডান তীরের উপনদী। তাহলে দিল্লি,
আগ্রা, মথুরা আর তাজমহল যে স্মৃতিসৌধ কোন নদীর তীরে অবস্থিত? তাহলে তোমরা মনে রাখবে এটা কোনটা? যমুনা নদীর তীরে অবস্থিত। আচ্ছা, এখানে দেখো, ঘরঘরা নদীর নিম্ন প্রবাহ কি নামে পরিচিত? ঘরঘরা নদীর নিম্ন প্রবাহ, দেখো এখানে কি আছে? সূর্য নদী, পিন্ডার নদী, অলকানন্দা নদী, মন্দাকিনী নদী। এটা হলো সূর্য নদী। ঘরঘরা নদীর নিম্ন প্রবাহ কী নামে পরিচিত? নিম্ন প্রবাহ হলো সূর্য নদী। এই সূর্য নদীর তীরেই অবস্থিত কিন্তু অযোধ্যা। তোমরা জানো বিখ্যাত রাম মন্দির অযোধ্যাতে অবস্থান করেছে কিন্তু। হ্যাঁ, অযোধ্যা শহর এই সূর্য নদীর তীরেই কিন্তু অবস্থিত। আচ্ছা, নেক্সট এখানে দেখো আছে কি? সানকোশি, অরুণকোশি ও তামরকোশি, এই তিনটি নদীর মিলনে উৎপত্তি হয়েছে। দেখো সবগুলোই কোশি 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 আছেই, তার মানে অবশ্যই এটা কোন নদী? কোশি নদী। তাহলে এই সানকোশি, অরুণকোশি, তামরকোশি, এই তিনটি নদীর মিলনে উৎপত্তি হয়েছে কি? কোশি নদী। আর এই কোশি নদীকে কিন্তু বলা হয় বিহারের দুঃখ, আর দামোদরকে বলা হয় বাংলার দুঃখ। তোমরা জেনে রেখো। এইবার দেখো, স্কাই রিভার নামে পরিচিত কোনটাকে স্কাই রিভার বলে? স্কাই রিভার নামে কিন্তু পরিচিত অবশ্যই কে বলো তো? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র কিন্তু চেমায়ংদং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। তিব্বতের চেমায়ংদং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র। এর বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। হ্যাঁ, আমি তোমাদেরকে পরে বলবো। এখানে দেখো, পৃথিবীর বৃহত্তম যে নদীদ্বীপ, তোমরা জানো পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম কি? মাজুলি দ্বীপ এই ব্রহ্মপুত্র নদীর তীরেই কিন্তু অবস্থিত। আর এই নদীর মোহনায় তৈরি হয়েছে পৃথিবীর বৃহত্তম গঙ্গা ব্রহ্মপুত্র উপদ্বীপ। এই নদীর মোহনায়, মানে কোথায় গিয়ে পড়েছিল ব্রহ্মপুত্র? একদম তিব্বত হয়ে, অরুণাচল প্রদেশ হয়ে, আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মেঘনা নামে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। সেই মেঘনার সঙ্গে এসে পদ্মা এসে যুক্ত হয়েছে। পদ্মা মেঘনা একসঙ্গে মিলিত হয়ে, হ্যাঁ, বড় একটা বদ্বীপ গঠন করছে। তার হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। ওকে, পদ্মা, ভাগীরথী এগুলো সব কিন্তু গঙ্গারই এক নাম। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু এই নদীর মোহনায়, মানে ব্রহ্মপুত্র নদীর মোহনায় কিন্তু তৈরি হয়েছে কি? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, মনে রাখবে। আর যেটা বলেছিলাম, ব্রহ্মপুত্র কোথা থেকে উৎপন্ন হয়েছে? তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, মানে কৈলাস পর্বতের কাছেই। কি নাম? চেমায়ংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে কিন্তু। হ্যাঁ, তোমরা জানবে ভূপেন হাজারিকা সেতু, ভারতের দীর্ঘতম একটা সেতু, নাম হলো ভূপেন হাজারিকা সেতু। ভূপেন হাজারিকা কিন্তু আসামের একজন বিখ্যাত গায়ক কিন্তু। ভূপেন হাজারিকা তোমরা শুনবে যে আসামের একজন বিখ্যাত গায়ককে, যে ভূপেন হাজারিকা, ওনাকে সম্মান জানানোর জন্যই কিন্তু এখানটা যে দীর্ঘতম সেতুটি তৈরি হয়েছে ব্রহ্মপুত্র নদীর উপরেই, তার নাম হলো ভূপেন হাজারিকা সেতু। ওকে, অনেকগুলো তথ্য কিন্তু তোমরা জানলে কিন্তু এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। আমি জাস্ট এখানটায় বলে দিই, দেখো এখানে লিখে দিলাম যে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ মাজুলি এই নদীতেই। আচ্ছা, এই নদীর মোহনায় তৈরি হয়েছে পৃথিবীর বৃহত্তম গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। ভূপেন হাজারিকা সেতু ভারতের দীর্ঘতম সেতু, সেটা কিন্তু ব্রহ্মপুত্র নদীতে। এই যে দেখো এই জায়গাটা, এইটা তোমরা কিন্তু মনে রাখবে সবাই। দেখো, ব্রহ্মপুত্র নদী তিব্বত ও চীনে সাংপো এর নাম। সাদিয়ার মানে ভারতে, কিন্তু সাদিয়ার জায়গাটা ভারতে, তাই সেখানটা ডিয়ং এর সঙ্গে, মানে ডিয়ং ভারতে, ডিয়ংয়ের সঙ্গে দিবং আর লোহিত, ডিয়ংয়ের সঙ্গে দিবং আর লোহিত ব্রহ্মপুত্র নাম নিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে যমুনা নামে প্রবেশ করেছে। এরপর বাংলাদেশে যখন প্রবেশ করেছে যমুনা নামে, সেই যমুনা আর ওদিকে গঙ্গা একদম উত্তরপ্রদেশ, বিহার হয়ে, পশ্চিমবঙ্গ হয়ে যখন একটা অংশ চলে গেছে কলকাতার দিকে, আর আরেকটা অংশ গঙ্গার চলে আসছে, মেন শাখাটা যেটা চলে আসছে একদম বাংলাদেশ হয়ে, সেটা কিন্তু পদ্মা। এই যমুনা ওদিকে ব্রহ্মপুত্র নাম নিয়ে যখন ঢুকলো বাংলাদেশে তখন নাম যমুনা, আর এদিকে গঙ্গা যখন ঢুকলো তার নাম পদ্মা। এই দুটো মিলিত হয়ে গিয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তাহলে দেখো ব্রহ্মপুত্র নদীর কত নাম। তিব্বত ও চীনের নাম কি? সাংপো। সাদিয়া মানে ভারতের কাছে, এটা ডিয়ং মানে অরুণাচল প্রদেশ, সাদিয়া কিন্তু অরুণাচল প্রদেশ, সেখানটা ডিয়ং, এর সঙ্গে দিবং আর লোহিত ব্রহ্মপুত্র নাম নিয়ে কোথায় প্রবেশ? ব্রহ্মপুত্র নাম নিয়ে কিন্তু আসামে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্র নাম নিয়ে আসামে প্রবেশ করেছে। তারপর সেখান থেকে বাংলাদেশে যখন প্রবেশ হতো তখন নাম যমুনা। এরপর বাংলাদেশে আবার এই যমুনা পদ্মা মিলিত যখন হয়েছে তখন তার নাম আবার মেঘনা।
আর এর নামে বঙ্গোপসাগরে পড়েছে। আর এই বঙ্গোপসাগরে যেখানে পড়েছে সেই মোহনায় কিন্তু তৈরি হয়েছে এই গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। তাহলে এইখানটা কিন্তু অনেকগুলো শর্ট কোশ্চেন লুকানো আছে, তোমরা কিন্তু দেখবে কিন্তু। আচ্ছা, এখানটা দেখো কি আছে, হুড্রু জলপ্রপাত অবস্থিত। হুড্রু, এই হুড্রু জলপ্রপাত কোথায় অবস্থিত? দেখো, হুড্রু জলপ্রপাত কিন্তু সুবর্ণরেখা নদীতে, এটা বিখ্যাত নদী কিন্তু সুবর্ণরেখা, সেই সুবর্ণরেখা নদীতে কিন্তু অবস্থিত হলো কি তোমার হুড্রু জলপ্রপাত। ওকে, আচ্ছা, এইবার নেক্সট দেখো, গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থলে অবস্থিত। গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থলে অবস্থিত, এই তিনটা, গঙ্গা যমুনা সরস্বতী, অনেক গানও আছে, সিনেমা আছে। এই গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে অবস্থিত বিখ্যাত একটা জায়গা, তার নাম কি বলতো? প্রয়াগরাজ। আগে কি নাম ছিল? প্রয়াগরাজের আগের নাম ছিল এলাহাবাদ, আর এখন নতুন নাম হয়েছে কি প্রয়াগরাজ, মনে রেখো। এই প্রয়াগরাজ কিন্তু গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে অবস্থিত, এর জন্য এটা বিখ্যাত, এখানে ঘুরতেও যায় অনেকে এই প্রয়াগরাজে। এইখানটা দেখো, কটা আপনি বিখ্যাত শর্ট কোশ্চেনও তোমাদের হয়ে যাবে। এখানটা দেখো কি আছে, দেখো, অযোধ্যা কোন নদীর তীরে? সূর্য নদীর তীরে। লখনৌ কোন নদীর তীরে? গোমতী নদীর তীরে। লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী কিন্তু লখনৌ, কোথায় অবস্থিত? গোমতী নদীর তীরে। মানালি তোমরা জানো, কুলু মানালি, এটা কোন নদীর তীরে? বিপাশা নদীর তীরে। বিয়াস, বিপাশা নদীর তীরে। বিপাশায় কিন্তু সিন্ধুর যে 5টা উপনদী আছে তার মধ্যে বিপাশায় কিন্তু সব থেকে পুরোটাই কিন্তু একদম ভারতের মধ্যে সীমাবদ্ধ কিন্তু বিপাশা। এই বিপাশা নদীর তীরে অবস্থিত মানালি, কুলু বিখ্যাত শৈল শহর। শ্রীনগর বিতাস্তা নদীর তীরে অবস্থিত। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? বিতাস্তা, মানে সিন্ধুর উপনদী। সুবর্ণরেখা, সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত জামশেদপুর। জামশেদপুর বিখ্যাত একটা কী বলে লৌহ ইস্পাত শিল্প কিন্তু হ্যাঁ, ভারতের সরকার বেসরকারি একটা বড় লৌহ ইস্পাত শিল্প কিন্তু জামশেদপুর। জামশেদ যেটা আবিষ্কার তৈরি করেছিলেন প্রথম, সে সুবর্ণরেখা নদীর তীরে। আর কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি। আর এই হুগলি নদী কিন্তু গঙ্গার যে অংশটা নিচের দিকে চলে আসলো একদম, মানে বা কলকাতা হয়ে যখন বঙ্গোপসাগরে পড়েছে, সেই গঙ্গা নদী পশ্চিম মুর্শিদাবাদ থেকে যখন ঢুকলো তখন এর নাম কিন্তু, বা যখন এই কলকাতার দিকে চলে হুগলি নদী, হ্যাঁ, তখন এর নাম কিন্তু হুগলি। তাহলে এইখানটায় তোমরা কিছু কিছু জায়গা কোনটা কোথাও অবস্থিত সেটা কিন্তু তোমরা একটু জেনে রেখো, সুবিধা হবে তোমাদের। মানে এখানটা দেখো, হীরাকুদ বাঁধ বিখ্যাত একটা বাঁধ, হীরাকুদ। এই হীরাকুদ বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? সেটা কিন্তু মহানদীর তীরে অবস্থিত, হীরাকুদ বাঁধ। তো হীরাকুদ বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? মহানদীর তীরে কিন্তু অবস্থিত হীরাকুদ বাঁধ। আরও অনেকগুলো বিখ্যাত বাঁধ আছে, কৃষ্ণাদেব, নাগার্জুন, নাগার্জুন বলে একটা বাঁধ আছে, সেটা কিন্তু কৃষ্ণা নদীতে অবস্থিত। শিব সমুদ্র, কাবেরী নদী শিব সমুদ্রম জলপ্রপাত, হ্যাঁ, শিব সমুদ্রম জলপ্রপাত কোনটা? কাবেরী নদীতে। এগুলো শর্ট শর্ট তোমরা এমনি জেনে রেখো কিন্তু। শিব সমুদ্র জলপ্রপাত কাবেরী নদীতে। নাগার্জুন যে বহুমুখী নদী পরিকল্পনা বা বাঁধ, সেটা কিন্তু কৃষ্ণা নদীতে। হ্যাঁ, মহানদীতে কোনটা? হীরাকুদ বাঁধ। এটা কিন্তু ভারতের দীর্ঘতম, যদি বলে ভারতের সব থেকে দীর্ঘতম বাঁধ কোনটা? হীরাকুদ বাঁধ। ভারতের বৃহত্তম বাঁধ সেটা হলো কিন্তু ভাকরানাঙ্গাল, কোন নদীতে? শতদ্র নদীতে। তাহলে একসঙ্গে অনেকগুলো প্রশ্ন আমি যখন আলোচনা করি একসঙ্গে কিন্তু হয়ে যাবে, তোমরা এটা দেখবে কিন্তু। এখানে দেখো, ইন্দ্রাবতী, মঞ্জিরা কোন নদীর উপনদী? দেখো, অনেকগুলো নদীর উপনদী, যেমন যদি কখনো বলে যে শতদ্র, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিদাস্তা কোন নদী? সিন্ধুর উপনদী। যদি বলে যে যমুনা, যমুনা, সোন, ঘরঘরা, কোশি, এগুলো কার উপনদী? এগুলো সব গঙ্গার উপনদী। যদি বলে এইদিকে তিস্তা, তোষা, জলঢাকা, রায়ডাক, হ্যাঁ, এরা সব কার উপনদী? এগুলো সব হলো ব্রহ্মপুত্রের উপনদী। ওকে, তাহলে এইখানটা দেখবে একই রকমভাবে দেখো, গোদাবরী, এখানটায় ইন্দ্রাবতী, মঞ্জিরা কোন নদীর উপনদী? ইন্দ্রাবতী, মঞ্জিরা এখানটায় হলো গোদাবরীর উপনদী। তাহলে দেখো, আমি একসঙ্গে অনেকগুলো উপনদী নিয়ে গল্প করলাম, তোমরা কার কোনটা উপনদী সেটা কিন্তু একটু জেনে রাখবে, এটা ভালো। এবার দেখবো, এই গোদাবরীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গাও বলে, হ্যাঁ, দক্ষিণ ভারতের গঙ্গা। আবার কাবেরীকেও কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলে, কাবেরীকেও বলে। আসলে গোদাবরী অনেক বড় নদী, এর জন্য একে গঙ্গার সঙ্গে তুলনা করে দক্ষিণ ভারতের গোদাবরী বলে, দক্ষিণ ভারতের গঙ্গা বলে। আবার কাবেরী নদীর জলকে খুব তারা পবিত্র মনে করে গঙ্গার মতনই, তাই দক্ষিণ ভারতের কাবেরীকেও বলা হয় যে দক্ষিণ ভারতের গঙ্গা। যেন দক্ষিণ ভারতের গঙ্গা কিন্তু দুটোকেই বলা হয়, হ্যাঁ। আর এই যে
গোদাবরী নদী কিন্তু উৎপত্তি হয়েছে পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বকেশ্বর শৃঙ্গ থেকে। ওকে, ত্রিম্বকেশ্বর শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে কিন্তু। ওকে, এখানটা দেখো দক্ষিণ ভারতের গঙ্গা, দক্ষিণ ভারতের গঙ্গাকে গোদাবরী, আবার কাবেরীও কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা। হ্যাঁ, এখানটা দুইটা কিন্তু মনে রাখবে। আর যেটা আমি কিছুক্ষণ আগে যেটা বললাম আমি, যে এখানটা দেখো যে গোদাবরী নদী কোথাও, আমি সবগুলো এরপরে আমি সবগুলো নদীর উৎপত্তি নিয়ে আলোচনা করব, তোমাদেরকে আমি দেখাবো। তবু একটা আমি জেনে রাখো, আমার কাছে এটা এখন তথ্যটা আছে। এই গোদাবরী নদী কিন্তু উৎপত্তি হয়েছে পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বকেশ্বর শৃঙ্গ থেকে। ওকে, আজকে এতটুকুই থাক, আবার নেক্সট। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।